তো আজকের প্রথম নিউজ হচ্ছে ডাব্লিউডাব্লিউ রোমান রেন্সের রিটার্ন অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে। একটা হচ্ছে মার্চ মাসের 21 তারিখে স্ম্যাকডাউন, আর একটা হচ্ছে 28 তারিখে স্ম্যাকডাউনে। তো এই দুটো স্ম্যাকডাউনের জন্য রোমান রেন্স এখন অফিসিয়ালি অ্যাডভার্টাইজ হয়ে গেছে। ঠিক আছে, রোমান রেন্সকে স্ম্যাকডাউনে তো আনা হচ্ছে, খুব ভালো কথা, কিন্তু আমি চাই রোমানের রিটার্ন যেন তার আগেই এলিমিনেশন চেম্বারেতে হয়ে যাক, কারণ রোমানের রিটার্নটা এলিমিনেশন চেম্বারে হলে দেখতে আরো বেশি ভালো লাগবে। আর তাছাড়া সেথ রলিন্স এলিমিনেশন চেম্বার ম্যাচ রয়েছে, আর সেথ রলিন্স রোমানের সাথে রয়্যাল রাম্বলে কি করেছে সে তো আমরা দেখেই নিয়েছি। তো তার যদি বদলা নিতে হয় তো এলিমিনেশন চেম্বার একটা পারফেক্ট জায়গা। রোমান এসে সেথের ওপর অ্যাটাক করবে, যার ফলে সেথ রলিন্স এলিমিনেশন চেম্বার থেকে এলিমিনেট হয়ে যাবে। তো আমার মনে হয় এলিমিনেশন চেম্বারে রিটার্ন হলেই বেশি ভালো হয়। আর যদি রোমানকে এলিমিনেশন চেম্বারে দেখতে না পাই, এটা বলতে পারো খুবই ডিসঅ্যাপয়েন্টিং, কারণ এলিমিনেশন চেম্বারটা একদম পারফেক্ট জায়গা হবে রোমানের রিটার্নের। আর তাছাড়া স্টোরি লাইনকে ভালো মতো বিল্ড করতে গেলে এলিমিনেশন চেম্বারে রোমানকে আনাটা দরকার। তো দেখা যাক আমরা রোমানকে সেখানে দেখতে পাই কিনা। যদি এলিমিনেশন চেম্বার দেখতে না পাই তাহলে আমি তো বড়ই অবাক হবো। তাছাড়া শুধুমাত্র রোমান রেন্স নয়, বরং এই দুটো স্ম্যাকডাউনের জন্য ডাব্লিউডব্লিউ সিএম পাঙ্কও অ্যানাউন্স করে দিয়েছে। সিএম পাঙ্কও এই স্ম্যাকডাউনেতে আসছে। তো এটার মানে দুটো হতে পারে, একটা হচ্ছে হয় সিএম পাঙ্ক এলিমিনেশন চেম্বার জিততে চলেছে, আর যার ফলে সে কোডির সাথে ফিউড লড়বে, এটাও হতে পারে। তো সেটাই যদি হতো তাহলে তো সে শুধুমাত্র 21 আর 28 নয়, বরং তার আগেই চলে আসতে পারতো। রোমান যেদিন আসছে সেদিনই বা সে আসতে যাবে কেন? তাহলে আরেকটা রাস্তা খোলা আছে, সেটা হচ্ছে যে আমরা হয়তো এবার সত্যি একটা ট্রিপল থ্রেট ম্যাচ দেখতে পেতে চলেছি, যেটা হবে রোমান ভার্সেস সিএম পাঙ্ক ভার্সেস সেথ রলিন্স। আর সেই জন্য সিএম পাঙ্ককে এই দুটো স্ম্যাকডাউনের জন্য অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে। তো আপাতত এইটুকুই মনে হচ্ছে। তো দেখা যাক সিএম পাঙ্কের ডাইরেকশন কোন দিকে যায়। আর তাছাড়া দেখতে গেলে সিএম পাঙ্কের ডাইরেকশন কিন্তু এখন অনেক দিকেই রয়েছে। দেখতে গেলে লোগান পলের সাথে আমরা তার রথে যে সিনটা দেখতে পেলাম, তো মনে হচ্ছে তো লোগান পল হয়তো জন সিনা নয়, বরং সিএম পাঙ্ককে টার্গেট করবে, যার ফলে সিএম পাঙ্ক এলিমিনেট হয়ে যাবে। আর তারপর আমরা রেসলম্যানিয়াতে সিএম পাঙ্ক ভার্সেস লোগান পলের ম্যাচ হয়তো দেখতে পেতে পারি, এমনটাও মনে হচ্ছে। আবার তার উপরে এমনটা আবার মনে হচ্ছে যে সে নাকি এলিমিনেশন চেম্বার জিতে কোডির এগেনস্টে ম্যাচ লড়বে। আবার এখন যে নিউজটা এলো তার থেকে তো এটা মনে হচ্ছে যে আমরা তাকে ট্রিপল থ্রেট ম্যাচই দেখতে পাবো সেথ রলিন্স আর রোমান রেন্সের মাঝখানে। তো দেখতে গেলে সিএম পাঙ্কের স্টোরি লাইন যে কোন দিকে যাবে আর কি হতে চলেছে ভবিষ্যৎ, এটা তো এখন বলা খুবই মুশকিল হয়ে গেছে। তো এখন এলিমিনেশন চেম্বার হতে বেশি দিন তো বাকি নেই, এই রবিবারই আমরা দেখতে পেয়ে যাবো এলিমিনেশন চেম্বার। তো সেখানেই মনে হচ্ছে পুরো সিনটা পরিষ্কার হয়ে যাবে। আর হ্যাঁ, বলে রাখি যে এই এলিমিনেশন চেম্বার আমরা এই রবিবারে আমরা ভোর 5:30 থেকে দেখতে পাবো সোনিতে। আর এটা সোনিতে ডাব্লিউডব্লিউ শেষ প্রিমিয়াম লাইভ ইভেন্ট হতে চলেছে, মানে টিভিতে আমরা শেষবারের মতো ডাব্লিউডব্লিউ কোন একটা প্রিমিয়াম লাইভ ইভেন্ট দেখতে পাবো। আর টাইমিংটাও বলে দিই, আমরা ভোর 5:30 থেকে ইন্ডিয়াতে দেখতে পাবো, আর সকাল 6টা থেকে আমরা বাংলাদেশে এইটা লাইভ দেখতে পাবো। আর এর পরের নিউজ হচ্ছে তোমরা সকলে ইজিকাল জ্যাকসনকে তো চিনেই থাকবে, তোমরা এর নাম নিশ্চয় শুনেছো। ডাব্লিউডব্লিউতে এককালে রেসলিং করতো, আর এ ফর্মার ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নও বটে। তো ইজিকাল জ্যাকসন দীর্ঘ 9 বছর রেসলিং থেকে দূরে থাকার পর এখন সে ডিসিশন নিয়ে নিয়েছে যে সে আবার রেসলিং জগতে ফিরবে, আর তার জন্য সে ট্রেনিংও শুরু করে দিয়েছে। তো খুব তাড়াতাড়ি আমরা তাকে আবার রেসলিং জগতে রিটার্ন করতে দেখতে পাবো। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে সে কোন কোম্পানিতে যাবে। চান্স তো এটাই বেশি আছে যে সে হয়তো ডাব্লিউডব্লিউতেই আসবে, তবে অন্য কোম্পানিতেও যেতে পারে। তো দেখা যাক আমরা তাকে কবে রেসলিং জগতে রিটার্ন করতে দেখতে পাই, তাকে আমরা কোন কোম্পানিতে যেতে দেখতে পাবো। এটা রিলেটেড যদি কোনো রকম নিউজ আসে তাহলে তোমরা আমার চ্যানেলে আপডেট পেয়েই যাবে। আর আজকের এনএক্সটি শোতে তো আমরা জেফ হার্ডি আর ম্যাট হার্ডিকে দেখতে পাই, তবে একটা ভালো নিউজ হচ্ছে যে জেফ হার্ডি আর ম্যাট হার্ডিকে ডাব্লিউডব্লিউ মেন রস্টারেও আনতে চায়। আর রেসল বক্সের তরফ থেকে এমনটা নিউজ আসছে যে জেফ হার্ডি আর ম্যাট হার্ডিকে আমরা ওই সামারের আশেপাশে, মানে সামার স্ল্যামের সময়তে মেন রস্টারে দেখতে পেয়ে যাব। তো মনে হচ্ছে ফাইনালি হার্ডি বয়েজের স্বপ্ন, যেটা স্বপ্ন তো বলা ভুল, একটা শেষ ইচ্ছা যে তারা ডাব্লিউডব্লিউতে তাদের একটা শেষ রান দেবে, তো সেইটা মনে পূরণ হতে চলেছে খুব তাড়াতাড়ি। আর এরপর ভিন্স ম্যাকম্যান রিলেটেড একটা বড় নিউজ রয়েছে। তোমরা তো জানো যে ভিন্স ম্যাকম্যান প্রায় বলতে গেলে তার কেস থেকে মুক্ত হয়েই এসছে, তারপর ক্রিমিনাল চার্জেস সমস্ত কিছু সরে গেছে। আর বেশ কিছু সময় আগে এমনটা নিউজ এসেছে যে ভিন্স ম্যাকম্যান তার একটা নতুন রেসলিং কোম্পানি চালু করতে চায়। তো এখন সেই বিষয়ে আরেকটা রুমার শোনা গেছে, এটাকে রুমারই বলা যায়, কারণ খুব একটা বড় পাকাপোক্ত নিউজ সোর্সের তরফ থেকে নিউজ তো আসেনি। তো রুমারটা হচ্ছে যে এখানে ভিন্স ম্যাকম্যান ফক্সের সাথে একটা মিটিং করে, যেখানে এটা নিয়ে কথা বলা হয় যে ভিন্স ম্যাকম্যান সম্ভবত একটা নতুন কোম্পানি চালু করতে চলেছে। ফক্স স্টুডিও আর ভিন্স ম্যাকম্যানের মধ্যে যদি ডিল সাইন হয়ে যায়, মানে ডিল বলতে গেলে দুজনে যদি সেম পেজে চলে আসে, তাহলে আমরা এটা দেখতে পাবো যে ভিন্স ম্যাকম্যান ডাব্লিউডব্লিউর মতো আরেকটা নতুন কোম্পানি খুলে বসেছে। আর যদি এটা হয়ে যায় তাহলে আমরা সম্ভবত শুধুমাত্র ভিন্স ম্যাকম্যান নয়, বরং শেন ম্যাকম্যানকেও আমরা এইখানে দেখতে পাবো একটা বড় রোলে, কারণ সে অথরিটিতেই থাকবে। তো এটা আমি এই জন্য বলছি, কারণ হচ্ছে যে আমরা বেশ কিছু সময় আগে দেখেছিলাম যে ভিন্স ম্যাকম্যান যখন ওই রকম বাজেভাবে জর্জরিত হয়ে গেছিল তার পুরনো যে সমস্ত আলতু ফালতু কাণ্ড রয়েছে তার জন্য, তো যার ফলে শেন ম্যাকম্যান তার থেকে দূরে চলে গেছিল। শেন ম্যাকম্যানের সাথে তার মতের মিল তো এমনিতেই অনেক দিন ধরে ছিল না।
তো সেটা একটা ঝামেলা তো ছিল, কিন্তু রিসেন্ট টাইমে আমরা দেখলাম যে ভিন্স ম্যাকম্যান আর সেন ম্যাকম্যান একসাথে সুপার বোল যে খেলাটা হয় আমেরিকাতে সেটা দেখতে গেছিল। তো মনে হচ্ছে বাপ আর ছেলের মধ্যে সম্পর্ক এখন আগের থেকে অনেকটা ভালো আছে। তো সেই হিসাবেই বলতে গেলে যদি ভিন্স ম্যাকম্যান সত্যি একটা নতুন কোম্পানি চালু করে তাহলে সেখানে আমরা অবশ্যই সেন ম্যাকম্যানকে দেখতে পাবো, কারণ সেন ম্যাকম্যানের ডাব্লিউডব্লিউইতে আসার চান্স তো খুবই কম, তার চেয়ে বরং সে তার বাবার নতুন কোম্পানি সামলাক। আর ভিন্স ম্যাকম্যানকে আমরা যতদূর চিনি সে তো কোনোদিনও হার মানে না, বয়স যতই হয়ে যাক না কেন সে কখনো পিছুপাতও হয় না। তো এই রিওয়ার্ডটা আমার তো মানে সত্যি হতে চলেছে, কারণ ভিন্স ম্যাকম্যান আর একটা নতুন ডাব্লিউডব্লিউইর মতো কোম্পানি খুলবে এটা আমরা এর আগেও শুনেছি। আর এখন তো ভিন্স ম্যাকম্যান প্রায় বলতে গেলে কেস থেকে ছাড়া পেতেই চলেছে। তো তাহলে এখন আরেকবার নিউজ এসছে যখন, তো এটা আমরা বিশ্বাস করতেই পারি যে ভিন্স ম্যাকম্যান হয়তো সত্যি নতুন একটা ডাব্লিউডব্লিউই কোম্পানি শুরু করতে চলেছে। আর এরপর সৌদি আরব রিলেটেড আরেকটা বড় নিউজ রয়েছে, সেটা হচ্ছে যে আমরা 2026 সালে সৌদি আরব থেকে ডাব্লিউডব্লিউই 3খানা প্রিমিয়াম লাইভ ইভেন্ট দেখতে পাবো। একটা তো আমরা বছরের শুরুতেই দেখতে পাবো যেটা হচ্ছে রয়্যাল রাম্বল, আর একটা হচ্ছে ক্রাউন জুল যেটা আমরা বছরের লাস্টের দিকে দেখতে পাবো, আর একটা ওই রেসলম্যানিয়ার পর মাঝামাঝি সময় আমরা দেখতে পাবো সম্ভবত কিং এন্ড কুইন অফ দ্য রিং বা ওরকমই কিছু একটা প্রিমিয়াম লাইভ ইভেন্ট ডাব্লিউডব্লিউই অর্গানাইজ করবে সৌদি আরবে। আর এটা শুধুমাত্র 2026 নয়, এরপর থেকে আমরা হয়তো প্রত্যেক বছরই আমরা ডাব্লিউডব্লিউই 3খানা করে প্রিমিয়াম লাইভ ইভেন্ট সৌদি আরবে দেখতে পাবো। আর ডাব্লিউডব্লিউই করাবেই না কেন, সৌদি আরব থেকে প্রত্যেকবার ডাব্লিউডব্লিউই বেশ মোটা টাকা কিন্তু ইনকাম করে। দেখতে গেলে অনেকবার কিন্তু আমরা এটাও দেখেছি যে রেসলম্যানিয়াতে যত না টাকা ইনকাম করেছে তার থেকে সৌদি আরবের একটা শো থেকে অনেক বেশি টাকা ইনকাম করে ফেলেছে। তো সেই জন্যই ডাব্লিউডব্লিউই সৌদি আরবের প্রতি একটু বেশি আকৃষ্ট করছে আর আরো বেশি বেশি শো সৌদি আরবেতে করাচ্ছে। আর এরপর একটা বড় রিটার্নের কথা বলা যাক, সেটা হচ্ছে জেড কার্গিলের রিটার্ন। রাসেল ওয়াটস এর তরফ থেকে নিউজ এসছে, রাসেল ওয়াটস এমনটা বলছে যে আমরা এলিমিনেশন চেম্বারেতে জেড কার্গিলের রিটার্ন দেখতে পেতে চলেছি। সম্ভবত আমরা ওই ওমেন্স এলিমিনেশন চেম্বার ম্যাচের মাঝখানে রিটার্নটা দেখতে পাবো। বিয়াঙ্কা ব্লেয়ারের উপর হয়তো অ্যাটাক করতে পারে বা নিয়মের উপর অ্যাটাক করতে পারে। তো এইটা রাসেল ওয়াটসের তরফ থেকে নিউজ এসছে। এবার এটাকে কতটা বিশ্বাস করবে সেটাই তো বলা মুশকিল, কারণ একটা সময় আমরা রয়ের যখন নেটফ্লিক্সের প্রিমিয়ার হয় তখন রাসেল ওয়াটস এটা বলেছিল যে বেকি লিঞ্চ কিন্তু রতে রিটার্ন করবে, কিন্তু রিটার্ন তো করলো না। তাছাড়া দেখতে গেলে রাসেল ওয়াটস এরও দোষ নেই, দোষটা হচ্ছে এখানে ট্রিপল এইচ। ট্রিপল এইচ যখনই দেখতে পেয়েছে যে সবাই এটা এক্সপেক্ট করে বসে রয়েছে যে এখানে বেকি লিঞ্চের রিটার্ন হবে রতে, আর তাছাড়া দেখতে গেলে স্টোরি লাইন অনুযায়ী তো আমাদের এটা মনে হওয়া স্বাভাবিক যে রিয়া রিপ্লি আর লিভ মর্গানের সাথে বেকি লিঞ্চের শেষ ফিউড হয়েছে, তাদের সাথে ঝামেলা যখন, তখন সেই ম্যাচেতে তার রিটার্ন হবে, যেটাতে আমরা প্রায় বলতে পারো 90% শিওর ছিলাম। তো ট্রিপল এইচ দেখতে পাচ্ছে যে এখানে ফ্যান্সরা তো আশা করে বসেই রয়েছে, তার উপর রাসেল ওয়াটস আবার নিউজ লিক করে দিয়েছে। তো এক কাজ করি, ফ্যান্সদেরকে সারপ্রাইজ করে দিই, আমরা বেকি লিঞ্চের রিটার্ন করাবো না। তো সারপ্রাইজ তো আমরা হইনি, উল্টারও বেশি ইরিটেটেড হয়ে গেছে। আর এখন আবার নিউজ আসছে যে এলিমিনেশন চেম্বারে আমরা জেড কার্গিলের রিটার্ন দেখতে পাবো। তো হয়তো আমরা দেখতে পেতেও পারি, আবার ট্রিপল এইচ যদি প্ল্যান চেঞ্জ করে দেয় তাহলে আমরা দেখতে নাও পেতে পারি। তো জেড কার্গিল যদি এলিমিনেশন চেম্বারে না আসে তাহলে কোথায় আসবে, কারণ রেসলম্যানিয়ার তো বেশি দিন বাকি নেই। আর যদি ডাব্লিউডব্লিউই সত্যি প্ল্যান থাকে যে জেড কার্গিলকে রেসলম্যানিয়াতে কোনো একটা ম্যাচ দেবে, তাহলে তাকে এলিমিনেশন চেম্বার তো রিটার্ন করে দেওয়া উচিত, কারণ আমরা দেখতে তো পেলাম যে রয়্যাল প্রিমিয়ারে তো তাকে আমরা রিটার্ন করতে দেখতে পেলাম না। তাছাড়া রয়্যাল রাম্বলের মধ্যে একটা বড় জায়গা যেখানে রিটার্ন করার চান্স খুবই বেশি ছিল, তো সেখানে পর্যন্ত আমরা তার রিটার্ন দেখতে পেলাম না। তো তাহলে তো এলিমিনেশন চেম্বারে তো তার রিটার্ন হওয়াই উচিত। যদি এলিমিনেশন চেম্বারে না হয় তাহলে কোথায় বা আসবে, হয় কোনো স্ম্যাকডাউনের এপিসোডে আসতে পারে, না হলে সেই একেবারে রেসলম্যানিয়াতে আসবে। তো এইরকম করে করে তো অনেক এমনিতেই পিছিয়ে গেছে, আরো দিন দিন পিছিয়ে যাচ্ছে। তো এর ফলে ফ্যান্সদের ইন্টারেস্টটা অনেকটা কমে যায়, যেটা যখন হওয়ার কথা তখন সেটা করে দেওয়াই ভালো। বেশি স্টোরি লাইন স্ট্রেচ করলে জিনিসটার প্রতি ফ্যান্সদের ইন্টারেস্ট একদমই শেষ হয়ে যায়, যেটা আমরা রিসেন্ট টাইমে অনেকবার দেখেছি। তো এবার এলিমিনেশন চেম্বারে ম্যাচ কার্ড নিয়ে কথা বলা যাক। তো এলিমিনেশন চেম্বারে যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে সব থেকে বড় যে হাইলাইটটা হচ্ছে সেটা হচ্ছে যে কোডি কি রককে তার আত্মা বেঁচে দেবে। তো দেখো, আমার তো মনে হয় না যে কোডির যা ক্যারেক্টার সে প্রথমবারে রাজি হবে। কোডি এলিমিনেশন চেম্বারে তো ডেফিনেটলি রককে না বলতে চলেছে, এটা হচ্ছে আমার প্রেডিকশন। যদি হ্যাঁ বলে দেয় তাহলে আমি বেশি অবাক হবো, আর শুধু আমি নয়, পুরো এখানে ডাব্লিউডব্লিউই ইউনিভার্সই শক হয়ে যাবে। তো আমার মনে হচ্ছে এখানে প্রথমে তো কোডি রোজ এখানে রিফিউজ করবে, যার ফলে স্টোরি লাইনটা আরো আগে যাবে, এখানে রেসলম্যানিয়া অব্দি স্টোরি লাইনটা টানা হবে। আর তারপরে শেষমেশ হয়তো রেসলম্যানিয়াতে গিয়ে আমরা যা হওয়া সেটা দেখতে পাবো। কোডি যদি হিল টার্ন করারই হয় তাহলে আমরা সেটা রেসলম্যানিয়াতেই দেখতে পেতে চলেছি। আর তাছাড়া এলিমিনেশন চেম্বার জন সিনা নাহলে সিএম পাঙ্কেরই এই দুজনের মধ্যে যে কোনো একজনের জেতার চান্স সব থেকে বেশি। আর দেখতে গেলে এদের এগেনস্টেই যদি কোডি রোজ হিল টার্ন করে তাহলে একটা অনেক বড় জিনিস হবে, যেখানে জন সিনা এত বড় একটা লেজেন্ড আর তারপরে বেবি ফেস, সিএম পাঙ্কও একটা লেজেন্ড আর বেবি ফেস, আর তার এগেনস্টে এখানে রকেট কর্পোরেট চ্যাম্পিয়ন হয়ে যাবে কোডি রককে তার আত্মা বেছে দিয়ে হিল টার্ন করবে রেসলম্যানিয়া নাইট 2 এর মেইন ইভেন্টে।
এটা একটা অনেক বড় মোমেন্ট, তো যার উপরে পুরো রেসলমেনিয়ার হাইপটা নির্ভর করছে। আর এই হাইপটা যদি পুরোপুরি বানিয়ে রাখতে হয়, আমাদের সাসপেন্সে রাখতে হয়, তাহলে কোডিকে প্রথমে নাই বলতে হবে। তো আমার প্রেডিকশন তো এটাই যে কোডি এখানে না বলবে। আর এরপর যে ম্যাচটার কথা বলবো, এই ম্যাচটা ডেফিনেটলি একটা অনেক বড় ম্যাচ, রেসলমেনিয়া ক্যালিবারের ম্যাচ, কিন্তু ডাব্লিউডাব্লিউইটাকে এখানেই বুক করে দিয়েছে, কারণ ক্যানাডিয়ান ফ্যান্সকে খুশি করতে হবে। তো যেটার আর কি বলবো, ট্রিপল এইচ এর মাথা। তো এই ম্যাচটাতে কে জিততে পারে? এই ম্যাচটাতে দেখতে গেলে স্যামি জেনও জিততে পারে, কেভিন ওমেন্সও জিততে পারে, কিন্তু কেভিন ওমেন্সের যা হাল হয়েছে রিসেন্ট টাইমে, কোডির কাছে এত বাজেভাবে মার খেয়েছে, এত বাজেভাবে হেরেছে, তো সেই হিসাবে কেভিন ওমেন্সের এই ম্যাচটা জেতা বেশি দরকার। কারণ স্যামি জেন তো হেরে গেলেও ফ্যান্সরা তাকে সাপোর্ট করবে, কিন্তু কেভিন ওমেন্সের একজন হিল সুপারস্টার হিসাবে যা দিন দিন হাল হচ্ছে, তাকে হিল হিসাবে ভালোভাবে বুক তো করতে হবে। কিন্তু যেহেতু কোডির এগেনস্টে ম্যাচ ছিল, তাই ডাব্লিউডাব্লিউ তাকে জেতাতে পারতো না। তাই আমার মতে এখানে স্যামি জেনের থেকে কেভিন ওমেন্সই এই ম্যাচটা জেতা বেশি ডিজার্ভ করে, আর তার বেশি জেতা প্রয়োজন। তো আমার প্রেডিকশন এখানে কেভিন ওমেন্সের জন্যই রয়েছে যে কেভিন ওমেন্স এখানে স্যামি জেনকে হারিয়ে দেবে। আর এরপর ওমেন্স এলিমিনেশন চেম্বার ম্যাচ নিয়ে কথা বলা যাক। এখানে তো আমি সিম্পল প্রেডিকশন রাখবো যে অ্যালেক্সা ব্লিস, কারণ অ্যালেক্সা ব্লিস অনেক দিন পর ডাব্লিউডাব্লিউতে আবার আসছে। আর তাছাড়া রিয়া রিপ্লির সাথে অ্যালেক্সা ব্লিসের যদি একটা ম্যাচ হয় রেসলমেনিয়াতে, তাহলে সেটা একটা একদম ফ্রেশ ফিউড হবে। আমরা এর আগে এই ম্যাচটা দেখিনি, তো এই ম্যাচটা আমরা রেসলমেনিয়াতে ডেফিনেটলি দেখতে চাই। তো আমার প্রেডিকশন এখানে খুবই সিম্পল, এখানে যাই পারে হয়ে যাক না কেন, জেড কার্গেল রিটার্ন করুক, নিয়মি বিয়াঙ্কা ব্লেয়ারের ব্যান্ড বাজাক, এখানে বেলি রয়েছে, লিভ মর্গান তো একদমই জিতবে না, রক্সিনের পারফরমেন্স এখানে খুব ভালো থাকবে। আগের বছর টিফনি স্ট্র্যাটন যেটা করেছিল, এখানে রক্সিন সেটাই করবে। আর ফাইনালি এই ম্যাচটা অ্যালেক্সা ব্লিস জিতে রেসলমেনিয়াতে রিয়া রিপ্লিকে চ্যালেঞ্জ করবে। তো এবার মেন্স এলিমিনেশন চেম্বার ম্যাচ নিয়ে কথা বলা যাক। এখানে তো দেখতেই পাচ্ছি এখানে সব থেকে বড় দুটো ক্যান্ডিডেট হচ্ছে জন সিনা, সিএম পাঙ্ক। এখানে ড্রু ম্যাকিন্টায়ারকে এলিমিনেট হয়তো করতে পারে ডেমান প্রিস্ট। এখানে ডেমান প্রিস্ট আর ড্রু ম্যাকিন্টায়ারকে একসাথে এই জন্যই রাখা হয়েছে যাতে এদের মধ্যে রেসলমেনিয়াতে ম্যাচ সেট আপ করা যায়। সেথ রলিন্স এখানে রয়েছে, যে এখানে যদি রোমান রেন্স রিটার্ন করে তাহলে সেথ রলিন্সকে ম্যাচটা কস্ট করাতে পারে। এই জন্যই বলছিলাম যে এখানে রোমানের রিটার্নটা খুবই জরুরি, নাহলে তো স্টোরি লাইনে তেমন কোনো সেন্স হবে না। আর সেথ রলিন্স এখানে এমনি এমনি এলিমিনেট হয়ে যাবে, সেটা দেখতেও একটু মনে হবে যে বেকার বেকার ডাব্লিউডাব্লিউ ওয়েস্ট করছে। যদি রোমানের জন্য সেথ রলিন্সের কোনো একটা লস হয়, তাহলে স্টোরি লাইনটা আরো বেশি গরম হবে। তো দেখা যাক এখানে সেথ রলিন্স রোমানের জন্য এলিমিনেট হয় নাকি অন্য কোনো কারণে এলিমিনেট হয়। আর বাকি রইলে এখানে লোগান পলকে তো রাখাই হয়েছে জন সিনা সিএম পাঙ্কের পেছনে কাটি করার জন্য। তো দুজনের মধ্যে যে কোনো একজনকে তো এই উল্টো পাল্টা ভাবে এলিমিনেট করবে। আর যদি বলো এই ম্যাচটা কে জিতবে, তাহলে আমি তো বলবো যে জন সিনা সিএম পাঙ্কের মধ্যে যে কোনো একজন জিততে পারে। তো আমার যেই জিতুক না কেন কোনো রকম প্রবলেম তো নেই, মন থেকে চাই যে জন সিনা জিতুক, তবে সিএম পাঙ্ক জিতলেও খুব একটা সমস্যা আমার। তো দেখা যাক এটা কে যেতে। আমি এখানে কোনো প্রেডিকশন তো করছি না, সিএম পাঙ্ক বা জন সিনা এই দুটো আমার প্রেডিকশন রইলো। তো এদের মধ্যেই যে কোনো একজন জিতবে। আর তাছাড়া দেখতে গেলে এই দুজনের মধ্যে যে কোনো একজনকে বেছে নেওয়া আমার পক্ষেও খুবই কঠিন, তাই আমি এই দুজনকেই রাখছি। তবে ভয় তো একটা বিষয় লাগছে, কারণ আমাদের টাকালা ট্রিপল এইচ এর কাজকর্ম তো জানি, আমরা সবাই বসে এটা ভাবে বসে আছি যেখানে সিএম পাঙ্ক জিতবে, জন সিনা জিতবে। তো দেখতে পেলাম হয়তো এদের দুজনের মধ্যে কেউই জিতলো না, এখানে অন্য কেউ জিতে গেল। আমাদের তো আবার শক দিতে বেশি ভালোবাসে না, শকিং জিনিস। তো বলা যায় না ওই টাকলা আমাদের এখানে আবার কোন সারপ্রাইজ আর কোন শকিং জিনিস দিয়ে দেয়। একটা শকিং জিনিস তো আমাদেরকে রয়্যাল রাম্বলে দিয়ে দিয়েছে, যে উসকে রয়্যাল রাম্বল উইনার বানিয়ে। তো সেটার শখ থেকে তো আমরা এখনো উতরাতে পারিনি। তো এলিমিনেশন চেম্বারে জানি না কি অপেক্ষা করছে আমাদের জন্য। আর ফাইনালি এবার রায়ব্যাককে নিয়ে একটা বড় নিউজ এসেছে যে রায়ব্যাকও এবার ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করতে চায়। তার সাথে তো ভিন্স ম্যাকম্যানের কত ঝামেলা সে তো আমরা সকলেই জানি। তো ভিন্স ম্যাকম্যান যেহেতু এখন ডাব্লিউডাব্লিউতে নেই, ভিন্স ম্যাকম্যানের কোম্পানি আর ডাব্লিউডাব্লিউ নয়, তাই জন্য রায়ব্যাক বলেছে যে সে ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করতে পারে, কিন্তু শর্ত একটাই, সেটা হচ্ছে যে রক তাকে যদি পার্সোনালি ফোন করে অ্যাপ্রোচ করে যে তুমি কি ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করবে, তাহলেই সে রাজি হবে। তো এটা একটু বেশি হয়ে গেল না? রায়ব্যাক এখানে রক ফোন করবে, তো বলা যায় না, করতেও পারে। কারণ রায়ব্যাক এমন একজন ব্যক্তি যাকে ফ্যান্সরা তো দেখতে চায়। রক চাইলে তাকে নিয়েও আসতে পারে ফ্যান্সদের এন্টারটেইন করার জন্য, ফ্যান্সদের ডিমান্ডের জন্য। তো আমার মনে হয় রায়ব্যাক এখানে একটু বেশি বলে ফেলেছে। আমার মনে হয় রায়ব্যাকের এখানে তার নিজস্ব ইগোকে সাইডে রেখে নিজে থেকে রককে ফোন করা উচিত বা ডাব্লিউডাব্লিউর সাথে যোগাযোগ করা উচিত যে সে ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করতে চায়, তাকে কি তারা নেবে। তো আমার মনে হয় রক নিশ্চয়ই রাজি হয়ে যাবে। রক এখানে রায়ব্যাককে অবশ্যই আনবে যদি রায়ব্যাক নিজে থেকে অ্যাপ্রোচ করে। রায়ব্যাকের এখানে ইগোটাকে একটু সাইডে রাখাই ভালো, কারণ আমাদের ফাইনাল বস রক তাকে যেচে ফোন করবে, এটা তো একটু মুশকিল লাগছে। তাছাড়া দেখতে গেলে রায়ব্যাকের বয়সও হচ্ছে, সে যদি ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করেও নেয় তাও কিন্তু সে বেশি দিন কন্টিনিউ করতে পারবে না, বড়জোর 1 থেকে 2 বছর কিংবা 3 বছর। তো এইসব ইগোকে সাইডে রেখে নিজে থেকেই করা ভালো। আর তার তো এখন কোনো প্রবলেম নেই, সে বলে দিয়েছে তার কোনো আর প্রবলেম নেই ডাব্লিউডাব্লিউতে, কারণ যাদের সাথে প্রবলেম ছিল তারা তো এখন ডাব্লিউডাব্লিউতেই নেই, তারা ডাব্লিউডাব্লিউর আর মালিকই নয়। তো রায়ব্যাক অনায়াসেই ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করতে পারে। আর ফ্যান্সরা রায়ব্যাককে অবশ্যই দেখতে চায়, পার্সোনালি আমি তো দেখতে চাই, কারণ আমরা ছোটবেলায় রায়ব্যাককে খুবই এনজয় করতাম। রায়ব্যাকের যা বডি ছিল
তাকে আমরা নেক্সট গোল্ডবার্গ ভাবতাম, কিন্তু বুকিং আমরা ততটা ভালো কখনোই দেখতে পাইনি। তো এবার যদি ফাইনালি সে রিটার্ন করে তাহলে বলতে পারো অনেক ডাব্লিউডব্লিউ ফ্যান্সদের মধ্যে একটু শান্তি পাবে রায়ব্যাককে আবার ডাব্লিউডব্লিউতে রিটার্ন করতে দেখে। দ্য বিগ গাই রায়ব্যাককে আমরা আবার যেন দেখতে পাই ডাব্লিউডব্লিউতে। তো দেখা যাক এটা আদৌ সম্ভব হয় কিনা। রক প্রথমে রায়ব্যাককে ফোন করবে নাকি রায়ব্যাক রককে ফোন করবে, এটাই এখন দেখা। তো চলো গাইস, এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দাও, ভিডিওটাকে শেয়ার করতে একদমই ভুলো না। তো চলো গাইস, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার ডাব্লিউডব্লিউই একটা নতুন নিউজ ভিডিওতে।